ঢোলপুর নামক গ্রামটি খুব ছোট আর কম জনবসতিপূর্ণ একটি গ্রাম ছিল। কিছু গ্রামের আশেপাশে আরও কিছু ছোট ছোট গ্রামও ছিল। ঢোলপুর গ্রামের লোক নিজেদের গ্রামে জিনিস অন্য গ্রামে গিয়ে বিক্রি করত। গ্রামের স্টেশনের পাশে রাঘব নামের একটি লোকের সরাইখানা ছিল, যেখানে ওখানে আসা যাওয়া লোকজন থাকতে পারত। কিছুদিনের জন্য লোকজন কাজের ক্ষেত্রে রাঘবের সরাইখানায় থাকতো, আবার কাজ মিটে গেলে চলে যেত। রাঘবের সরাইখানা খুব ভালোভাবেই চলত। স্টেশনের পাশে হওয়ার কারণে ওখানে লোকের যাওয়া আসাও লেগে থাকতো। সরাইখানায় থাকা লোকেদের জন্য রাঘব ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রাখত। এইভাবে ওর বেশ ভালোই উপার্জন হচ্ছিল ওখান থেকে। ঢোলপুর থেকে 100 কিলোমিটার দূরে একটি গ্রাম ছিল কিষানগড়, যেখানে একটি বাড়িতে রঘু তার 2 ছেলের সাথে থাকত। রঘুর বড় ছেলে একটা উচ্চ সরকারি বিভাগে চাকরি করত, আর ছোট ছেলে কৃষি বিভাগের একটা ওয়ার্কশপের জন্য ঢোলপুরের দিকে যাত্রা করছিল। বাবা, আমি 2-3 দিনের মধ্যে ঢোলপুর থেকে ফেরত চলে আসবো। তুমি নিজের খেয়াল রেখো। বাবা, নিজের খেয়াল রাখিস আর পৌঁছে ফোন করে দিস। এরপর ট্রেন ঢোলপুর স্টেশনে গুঞ্জনকে নামিয়ে দেয় ও স্টেশনে নেমে আশেপাশে থাকার জন্য ঠিকানা খুঁজতে থাকে। তখনই ওর নজর রাঘবের সরাইখানার ওপর পড়ে। গুঞ্জন রাঘবের সরাইখানাতে আসে আর ওকে জিজ্ঞাসা করে, দাদা, আমাকে কিছুদিন থাকার জন্য একটা ঘর দিতে পারবেন? আমি এখানে একটা কাজের জন্য এসেছি, কিছুদিনের জন্য আমাকে এখানে থাকতে হবে। আজ ঘর খালি আছে? হ্যাঁ, আজকেই আমার কাছে একটা ঘর খালি হলো, আপনি চাইলেই সেটাতে থাকতে পারেন। এক দিনের কত টাকা ভাড়া দাদা? আমি তো এক দিনের জন্য 500 টাকা করে নিই, কিন্তু আপনি যদি বেশি দিনের জন্য এখানে থাকতে চান তাহলে মাসে 8,000 টাকা লাগবে। খাবার আর চায়ের ব্যবস্থা করে দেবো নিচের ক্যান্টিনে। গুঞ্জন ঘরটা ভাড়া নিয়ে নেয়। একদিন সন্ধেবেলা যখন গুঞ্জন নিজের ঘরে কিছু কাজ করছিল, তখনই 2টো লোক ওর ঘরের সামনে থেকে ঝগড়া করতে করতে বেরোচ্ছিল। ওর কিছুটা অবাক লাগে। কিছু তো একটা সমস্যা এখানে রয়েছে, আমাকে ওদের কথা শুনতে হবে যে কি হয়েছে। ও ওদের পিছু করতে করতে নিচে আসে আর নিচের তলায় এসে লুকিয়ে ওদের কথা শুনতে থাকে। তখনই হঠাৎ ওদের মধ্যে একটা লোক গুঞ্জনকে দেখে নেয় আর গুঞ্জনের পিছু করতে থাকে। গুঞ্জন নিজের ঘরের দিকে যায় আর ঘরে ঢুকে কাউকে ফোন করে কিছু বলতে থাকে। ওই সময় পিছন থেকে একটা কালো কাপড় ওর মাথার উপর এসে পড়ে আর ও মারা যায়। হঠাৎ ওই সরাইখানায় একটা খুন হওয়াতে সারা গ্রামে অস্থিরতা দেখা দেয়, কারণ এর আগে ওখানে কখনো এরকম হয়নি। লোক নিজেদের মধ্যে এক এক রকম কথা বলতে থাকে। আরে ভাই, জানো, শুনছি নাকি রাঘবের সরাইখানাতে কালকে একজন খুন হয়েছে। এরকম কাণ্ডই গ্রামে কি করে হলো? এতদিন পর্যন্ত কখনো তো কিছুই হয়নি। পুলিশ ওই সরাইখানাতে এসে ওখানে ময়না তদন্ত চালায়। যে লোকটার খুন হয়েছিল সে 2 দিন আগে ওই সরাইখানাতে থাকতে এসেছিল আর নিজের ঘরে তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। পুলিশ ওই সরাইখানাতে থাকা লোকেদের জিজ্ঞাসাবাদ করে। যেদিন মারা গেছিল সেদিন আপনারা কি কিছু সন্দেহ লক্ষ্য করেছিলেন? ওই সরাইখানায় থাকা লোকজন মাত্র 2-4 দিনের জন্যই ওখানে থাকতো। এই জন্যই কেউ এখানে একে অপরকে চিনত না, তাই লোকেদের থেকে পুলিশ কোনো রকম সাহায্য পায় না এই ব্যাপারে। 5 দিন পুলিশ অনেক রকমের সাক্ষী জোগাড় করার চেষ্টা করতে থাকে, কিন্তু খুনির কোনো রকম চিহ্ন পাওয়া যায় না। পুলিশ ইন্সপেক্টর রাঘবকে জিজ্ঞাসা করে, ছেলেটা কে ছিল আর কোথা থেকে এসেছিল? আপনার সরাইখানাতে এইভাবে একটা খুন হয়ে গেল আর কেউ কিছু জানতেও পারলো না, এটা কি করে হতে পারে? ইন্সপেক্টর, আমার এখানে তো লোকে মাত্র 2-4 দিনের জন্যই আসে। খুব কম লোকই এমন আছে যারা 1 মাসের জন্য এখানে থাকে। এই লোকটাও 2 দিন আগেই এখানে এসেছিল।
আমি ওনার থেকে নাম আর ঠিকানা জিজ্ঞাসা করে রেজিস্টার করে রেখেছিলাম। উনি দুদিন পরেই চলে যাবে বলেছিল, এই জন্য আমি আর এর থেকে বেশি কিছু জিজ্ঞাসা করিনি। রাতে আপনাদের এখানে কোনো চৌকিদার থাকে? রাতে যদি কেউ সরাইখানায় ঢুকে যায় তাহলে তার খবর কি করে পাওয়া যাবে? দেখুন ইন্সপেক্টর, এটা তো একটা ছোট্ট গ্রাম, আর এখানে এর আগে কখনো এরকম কোনো ঘটনা ঘটেনি, তাই চৌকিদার বা সিকিউরিটি রাখার কোনো প্রশ্নই ওঠে না। আমরা একটা চাকর রেখেছি যে ক্যান্টিনে সবাইকে খাবার দেওয়ার পর সরাইখানার দরজা বন্ধ করে তালা লাগিয়ে চলে যায়। এই জন্য বাইরে থেকে কারোর আসার প্রশ্নই ওঠে না। এখন কেউ দেওয়াল পুড়ে সেই লোকটার ঘরে তো চলে আসবে না। এখন এর যদি আগে থেকে কোনো পুরনো শত্রু থেকে থাকে সেই ব্যাপারে তো আমি কিছুই বলতে পারবো না, তাই না? পুলিশ অনেক দিন পর্যন্ত সব রকম তদন্ত করার চেষ্টা করে, কিন্তু খুনির কোনো রকম খোঁজ পাওয়া যায় না। যখন গ্রামের পুলিশ এই কেসটা সামলাতে না পারে, তখনই গ্রামের বাইরে জেলার থানায় এই কেসটা যায়। সেখানে ইন্সপেক্টর রাজেশকে এই কেসটা দিয়ে দেওয়া হয় এবং ওনাকে এখনো পর্যন্ত হওয়া সব রকম তথ্য জানিয়ে দেওয়া হয়। ইন্সপেক্টর রাজেশ ডিউটিতে যাওয়ার আগে ওই ইন্সপেক্টরের সাথে কথা বলেন। দেখুন, এই কেসটার ব্যাপারে আপনারা যা যা তদন্ত করেছেন সেটা থেকে খুনির কোনো রকম সন্ধান পাওয়া যাচ্ছে না। এই কেসটা সলভ করার জন্য আমরা পুলিশ হয়ে গেলে সেখানে চলবে না। একটা সাধারণ লোকের ছদ্মবেশে ওখানে যেতে হবে, যেখানে আমি ওখানকার সব কিছুই বুঝতে পারবো। রাজেশ পরের দিনই তার ডিউটি শুরু করে দেয়। ও রাঘবের সরাইখানা পৌঁছায় আর ওকে নিজের আসল পরিচয় লুকিয়ে ওর থেকে সাধারণ ব্যক্তির মতো করেই একটি ঘর ভাড়া নিয়ে নেয়। দেখুন, একটা ঘর ভাড়া চাই। ঠিক আছে, আপনার নাম আর ঠিকানায় রেজিস্টারের খাতা লিখে রাখুন, আপনাকে আমি ঘরের চাবি দিয়ে দিচ্ছি। এইভাবে ওই ইন্সপেক্টর রাঘবের থেকে ঘরের চাবি নিয়ে ঘরে চলে যায়। ইন্সপেক্টর ঘরে বসে হোটেলের সমস্ত ব্যক্তি যাওয়া আসা লক্ষ্য করতে থাকে আর প্রত্যেকের গতিবিধি খুব মনোযোগ সহকারে লক্ষ্য করে। ইন্সপেক্টর রাজেশ দেখে যে রাত 9টার সময় একটা লোক সরাইখানা থেকে বাইরে যাচ্ছে। খাবার খাওয়ার অজুহাতে রাজেশ ক্যান্টিনে গিয়ে ওখানকার চাকর ছোটুকে কিছু জিজ্ঞাসাবাদ শুরু করে। আরে ছোটু, তুমি তো খাবার খুব ভালো বানাও। কতদিন ধরে কাজ করছো এখানে? আমি এখানে কাজ করছি 5 বছর হয়ে গেছে। আমি গ্রাম থেকে যখনই এসেছিলাম তখন থেকেই আমি রাঘবদার সাথে কাজ করছি। আমাকে একটা কথা বলো তো, রাতে অনেকক্ষণ পর্যন্ত নিচে থেকে আওয়াজ আসছিল, এখানে কি হচ্ছিল? রাঘবদাদা এখানে যে সমস্ত লোকজন থাকে তাদের মধ্যে কয়েকজনের সাথে মাঝে মাঝে সিগারেট খায় আর এমনই গল্প করে। এই রাঘব দাদার বাড়িতে আর কে কে আছেন? আমি রাঘবদাদার পরিবারে কখনোই কাউকে দেখিনি। আমি যবের থেকে এখানে এসেছি উনি এখানেই থাকেন। ওনার পরিবারের কোনো সদস্যকে কখনো এখানে আসা যাওয়া করতে দেখিনি। রাজেশ ছোটুর সাথে কথা বলে ওপরে নিজের ঘরে চলে আসে। ও মনে মনে ভাবে, যদি আমাকে সবকিছু জানতেই হয় তাহলে লুকিয়ে লুকিয়ে এদের কথাগুলো শুনতে হবে, আর তবেই আমি জানতে পারবো। 1 ঘন্টা পর একটা লোক মুখে চাদর চাপা দিয়ে সরাইখানায় ঢুকে আসে আর সোজা নিচের ক্যান্টিনে চলে যায়। ওই লোকটার চেহারা ভালো মতো দেখা যাচ্ছিল না। রাজেশ লুকিয়ে ওই লোকগুলোর কথা শোনে। ওই লোকগুলো সিগারেট খেতে খেতে বিভিন্ন রকম গল্প করতে থাকে। রাঘব ওখানেই বসেছিল। রাজেশ যে লোকটাকে 9টার সময় সরাইখানা থেকে বাইরে বেরোতে দেখেছিল আর মুখে চাদর চাপা দিয়ে যাকে আবার ফেরত আসতে দেখেছিল, সেই দুজন ব্যক্তির সাথে রাঘবের খুব মিল পাওয়া যায়। রাজেশ রাঘবের সাথে কথা বলে। দাদা, আমি শুনলাম নাকি আপনারা রাতে খুব গল্প করেন আর তাসও খেলেন। আমিও রাতে একা একাই থাকি, সকালে তো কাজে বেরিয়ে যাই। সন্ধ্যাবেলা সরাইখানায় ফেরত আসার পর আমিও আপনাদের সাথেই বসবো। হ্যাঁ নিশ্চয়ই, আমরা ওখানে সময় কাটানোর জন্য বসে থাকি, আপনি চলে আসবেন।
সন্ধেবেলা রাজেশ নিজের ঘরেই বসেছিল। তখনই ওর পাশের ঘর থেকে কারোর কাশির আওয়াজও শুনতে পায়। রাজেশ তখনই পাশের ঘরে দেখতে যায় যে কারোর কোনো সমস্যা হয়েছে কিনা। ওই ঘরে একটা লোক বিছানায় শুয়েছিল আর জোরে জোরে কাশছিল। আপনার শরীর ভালো আছে তো? আমি কি আপনাকে কোনো রকম সাহায্য করতে পারি? তখন লোকটি ওকে বলে টেবিল থেকে ওষুধগুলো দিতে। রাজেশ তখনই টেবিলে গিয়ে ওষুধগুলো খোঁজে। তখন ও একটা সাদা রঙের খাম দেখতে পায়, যেটাতে পাউডারের মতো কিছু একটা ছিল। রাজেশের ওটা দেখে একটু সন্দেহ হয়। ও ওই খামটাকে চুপচাপ নিজের পকেটে ভরে নেয় আর ওই লোকটাকে ওষুধগুলো দিয়ে ওখান থেকে চলে যায়। রাজেশ ওই সাদা খামটাকে খুলে তার ভেতরে থাকা পাউডারটা জিভে লাগিয়ে দেখে আর বুঝতে পারে যে এটা কোনো নেশার জিনিস। ওইটা তো বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল রয়েছে এখানে, কিন্তু ও কাকে জিজ্ঞাসা করবে? সুযোগ বুঝে ও ছোটুর কাছে যায়। ছোটু, এখানে এসো, এই নাও 50 টাকা তোমার বকশিস। ধন্যবাদ দাদা। শোনো, আমার তোমাকে কিছু জিজ্ঞাসা করার আছে। রাজেশ ছোটুকে ওই খামটা দেখিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো, এটা কোথায় পাওয়া যাবে? খামটা দেখে ছোটুর মুখের ভাব বদলে যায়। ও খুব ঘাবড়ে যায়। ঘাবড়ে গিয়ে ছোটুর হাত থেকে 50 টাকার নোটটা পড়ে যায় আর কাপা কাপা গলায় ও রাজেশকে বলে, এটা কি? আমি জানি না এটা কোথায় পাওয়া যাবে। ওকে ভালো করে দেখতেই রাজেশ বুঝে যায় যে কিছু না কিছু সমস্যা রয়েছে আর ছোটু অনেক কিছু জানে। রাজেশ ছোটুকে ধমক দিয়ে জিজ্ঞাসা করে, দেখো ছোটু, যেটা জানো আমাকে সত্যি সত্যি বলো, নাহলে আমি দোষীকে তো খুঁজেই নেব আর তার সাথে সাথে তুমিও ফেঁসে যাবে। ছোটু ঘাবড়ে গিয়ে রাজেশকে তার পরিচয় জিজ্ঞাসা করে। স্যার আপনি কে? আমার নাম ইন্সপেক্টর রাজেশ। স্যার আমাকে আপনি বাঁচিয়ে নিন, আমার কোনো দোষ নেই। এই সমস্ত কাজ রাঘবদা করে। কি? সরাইখানার মালিক রাঘব এই সব কাজ করে? কিছুদিন আগে ওখানে যে খুনটা হয়েছিল তাতে কি ওরও হাত ছিল নাকি? ছোটু ঘাবড়ে গিয়ে কাঁদতে কাঁদতে সব কিছু বলে দেয়। হ্যাঁ স্যার, আমাকে বাঁচিয়ে দিন, আমি কিচ্ছু করিনি। রাঘবদা সরাইখানা চালানোর সাথে সাথে এখানে ড্রাগের ব্যবসাও করে। এখানে থাকা লোকেদের সাথে বন্ধুত্ব করে, তারপর তাদের বিনা পয়সায় নেশা করায়। তারপর যখন তাদের ড্রাগের নেশা ধরে যায় তখন ওই লোকগুলো রাঘবদার কাছ থেকে ওই পাউডারগুলো কিনে নিয়ে যায়। রাঘবদার এই ব্যবসা অনেক দিন ধরেই চলছে। কিছুদিন আগে একটা লোক এখানে থাকতে এসেছিল। ও রাঘবকে সন্দেহ করে। যখন ও রাঘবকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয় তখন রাত্রিবেলা ওকে মেরে ফেলে। এই সরাইখানাতে কিছুদিন আগে যে খুন হয়েছিল সে আর কেউ নয়, আমার ছোট ভাই ছিল। এই কেসটা খুঁটিয়ে দেখার জন্য আমাকে একটা সাধারণ ব্যক্তি সেজে এখানে থাকতে হয়েছে। স্যার এতে আমার কোনো দোষ নেই। রাঘবদা আমাদের সবাইকে হুমকি দিয়েছিল যাতে আমরা কাউকে কিছু না বলি। তাহলে রাঘবই আসল দোষী। দুটো অন্যায় একসাথে করেছো। একে তো বেআইনি ব্যবসা করে লোককে ড্রাগের নেশা ধরায়, আর নিজে ধরা পড়ে যাওয়ার ভয়েতে খুনও করে। ওকে তো আমি ছাড়বই না। ছোট, তুমি চিন্তা করো না, তুমি ভালো করেছো আমাকে সব বলে দিয়ে। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। পরের দিন রাঘব কিছু পুলিশ নিয়ে এসে সরাইখানা ঘিরে ফেলে আর রাঘবকে ওই নেশার পাউডারের সাথে ধরে ফেলে। ছোটুর সাক্ষীতে রাঘবকে গ্রেফতার করা হয় আর ওকে জেলে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তিও দেওয়া হয়। এইভাবে ইন্সপেক্টর রাজেশ তার বুদ্ধিমত্তা আর সাহস দিয়ে এই কেসটা সলভ করে ফেলে। রাঘবের যাবজ্জীবন শাস্তি হয়। রাজেশ ছোটুকে একটা চায়ের দোকান খুলে দেয় যাতে ও সেখান থেকে উপার্জন করতে পারে।